রাত পোহালি ভারতের গ্রুপ লিগ স্টেজের শেষ ম্যাচ ভারত বনাম নেদারল্যান্ডের, যেটা হবে আগামীকাল অর্থাৎ 18 তারিখ গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তো সেই ম্যাচের আগে ভারতের পিচ রিপোর্ট কেমন রয়েছে, সেই ম্যাচে প্লেইং 11 কেমন হবে, এছাড়াও মাঠের স্ট্যাট, ওয়েদার এবং টিম নিউজ কী কী রয়েছে, টিমে কী কী পরিবর্তন হতে চলেছে, সেই সব কিছু নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। তার সঙ্গে আরও একটা বিগ ব্রেকিং নিউজ আছে, সেটি হলো গিয়ে অস্ট্রেলিয়া এবারের টি-20 বিশ্বকাপের লিগ স্টেজ থেকেই ছিটকে গেল এবং অস্ট্রেলিয়ার জায়গায় জিম্বাবুয়ে কিন্তু কোয়ালিফাই করে গেল তোমার সুপার 8-এ। এবং তারপর দুটো টিম অলমোস্ট মানে যে দুটো গ্রুপ হবে আর চারটে চারটে করে 8টা, সেই গ্রুপটাও কনফার্ম হয়ে গেছে। কে কোন গ্রুপে গেল, ভারতের কোন গ্রুপে পড়লো, সেই সব কিছু নিয়ে ভিডিওতে আলোচনা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর এরকম ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তার সঙ্গে আমাদের টেলিগ্রামেও যুক্ত হয়ে যাও। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভারত বনাম নেদারল্যান্ডের ম্যাচে যাওয়ার আগে দেখে নিই দুটো গ্রুপ কেমন হলো, সুপার 8-এ দুটো গ্রুপ। যেখানে গ্রুপ এতে থাকছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকা, এবং গ্রুপ বিতে যাচ্ছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, আর এখনও পর্যন্ত একটা স্লট বাকি আছে। খুব সম্ভবত পাকিস্তানের যাওয়ার চান্সই 90%। সেটা কালকের ম্যাচে যদি পাকিস্তান জিতে যায় তাহলে পাকিস্তান 100% চলে যাবে গ্রুপ বিতে। এবং প্রত্যেকটা গ্রুপে মানে এ গ্রুপে প্রত্যেকটা টিমের সঙ্গে প্রত্যেকটা টিমে একটা করে ম্যাচ হবে, অন্যদিকে বি গ্রুপে প্রত্যেকটা টিমের সঙ্গে একটা করে ম্যাচ হবে। এবং তারপর যারা জিতবে বা তোমার রেটিংয়ের দিক থেকে যারা এগিয়ে থাকবে, দুটো গ্রুপ থেকে দুটো করে টিম কিন্তু সেমিফাইনালে খেলবে। তো এটাই হচ্ছে মোটামুটি গ্রুপ স্টেজের বা লিগ স্টেজের বা সেমিফাইনালে যাওয়ার জন্য নিয়মকানুন। এবার আসি ভারতের ম্যাচের কথায়। তো আগামীকাল ভারতের গ্রুপ স্টেজের শেষ ম্যাচ ভারত বনাম নেদারল্যান্ডের, যেটা হবে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, আমাদের বিশ্বের সবথেকে বড় স্টেডিয়ামে। তো প্রথমে আসি এই যে তোমার মাঠের স্ট্যাট নিয়ে, তারপর ভারতের প্লেইং 11-এ কী কী পরিবর্তন থাকছে আর কী কী এক্সপেকটেশন থাকছে ভারতের টিমের কাছ থেকে, সেটা পরে আলোচনা করব। প্রথমত ভারত যে লাস্ট 10টা টি-20 ম্যাচ খেলেছে, সেখানে 10টার মধ্যে 9টা ম্যাচ ভারত কিন্তু জিতেছে, এবং এই মাঠ কিন্তু হাই স্কোরিং ম্যাচ। সেটা আমরা আগেও ভারতের যে কোনো বায়োলেটারাল সিরিজ হচ্ছে সেখানে দেখেছি, প্লাস এবার টি-20 বিশ্বকাপও দেখেছি। তো ভারত 10টার মধ্যে 9টা ম্যাচ যেখানে জিতেছে, ভারতের এই মাঠে হাইস্ট স্কোর রয়েছে কিন্তু 271, এবং এই মাঠের যে এভারেজ স্কোর সেটা হচ্ছে 205। এবং এই মাঠে ভারতের এভারেজ স্কোর বললাম, আর অন্যদিকে এই মাঠে ভারতের লোয়েস্ট স্কোর হচ্ছে 155। তার মানে ভারত যদি ব্যাট করে আরামসে, ভারত যদি প্রথম ব্যাট করে আমরা আশা করতেই পারি যে 200+ কি 210-15+ কিন্তু স্কোর এই মাঠে হতে পারে। অন্যদিকে নেদারল্যান্ডও এই মাঠে বেশ কিছু ম্যাচ খেলেছে, তাদের হাইস্ট স্কোর রয়েছে 172, এবং তাদেরও এভারেজ কিন্তু 140 রয়েছে, যেটা বললাম হাই স্কোরিং ম্যাচ, এবং তাদের লোয়েস্ট স্কোর কিন্তু 103 রান। আর যদি উইন পার্সেন্টেজের কথা বলি, এই মাঠে যারা প্রথম ব্যাট করে তারাই 60% ম্যাচ জিতেছে, মানে লাস্ট 10টা টি-20-র কথা বলছি, এবং যারা সেকেন্ড ব্যাট করেছে তারা কিন্তু 40% ম্যাচ জিতেছে। আর এই মাঠের হাইস্ট বলছি এভারেজ ফার্স্ট ইনিংস করেছে 189, মানে যেটা বললাম হাই স্কোরিং ম্যাচ, এবং এভারেজ সেকেন্ড ইনিংস স্কোর কিন্তু একটু কম 160। এবং এই মাঠে হাইস্ট টোটাল হচ্ছে 234 রান, যেটা ইন্ডিয়া বানিয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে, এবং লোয়েস্ট টোটাল হচ্ছে 66 রান, যেটা কিন্তু নিউজিল্যান্ড বানিয়েছিল। আর এই মাঠে হাইস্ট চেজ হচ্ছে 178 রান, যেটা কিন্তু সাউথ আফ্রিকা করেছিল, এবং লোয়েস্ট ডিফেন্স হচ্ছে 185 রান। আর পেসার ভার্সেস স্পিনারদের যদি কথা বলি, এই মাঠে পেসাররা অলমোস্ট 70% উইকেট পায়, এবং স্পিনাররা কিন্তু একটু পিছিয়ে আছে, প্রায় 30% মতো উইকেট কিন্তু তারা পায়। আর এবার টি-20 বিশ্বকাপে বেশ কয়েকটা ম্যাচ হয়েছে, যেখানে নিউজিল্যান্ড 175 করেছিল, সাউথ আফ্রিকা 187 করেছিল, এবং সাউথ আফ্রিকা কানাডা ম্যাচে সাউথ আফ্রিকা কিন্তু 213 রানও করেছিল। তো আমরা আরামসে এক্সপেক্ট করতেই পারি একটা হাই স্কোরিং ম্যাচ হবে, যেখানে ভারত যদি ফার্স্ট ব্যাট করে তাহলে 210+ স্কোর হতে পারে, এবং যদি তোমার নেদারল্যান্ড ব্যাট করে সেক্ষেত্রেও কিন্তু 160-170 রান হতেই পারে। এবার আসি মেন টপিক নিয়ে, সেটা হলো ভারতের প্লেইং 11 কেমন হবে। তো প্লেইং 11 মেনলি ভারত যদি যেটা ভারতের প্লেইং 11 বা মেন স্ট্রেংথ সেই নিয়ে যায়, সেক্ষেত্রে ভারতের টিমে কিন্তু একটাই পরিবর্তন হতে পারে। সে জায়গায় যেহেতু আগের ম্যাচে স্পিনারদের সুবিধা ছিল এবং কুলদীপকে নিয়ে আসা হয়েছিল এবং আর্শদীপকে রেস্ট দেওয়া হয়েছিল, তো এই ম্যাচে একটাই চেঞ্জেস আশা করতে পারি যে আর্শদীপ প্লেইং 11-এ ফিরছে এবং কুলদীপকে রেস্ট দেওয়া হবে। এবার যেহেতু ভারত চলে গেছে অলরেডি তোমার সুপার 8-এ, তো সেক্ষেত্রে যদি এক্সপেরিমেন্ট করতে চাই, সেক্ষেত্রে আরও দু একটা ট্যাকটিক্যাল চেঞ্জেস হতে পারে। যেমন দেখা গেলো হয়তো বরুণ চক্রবর্তী বা জসপ্রীত বুমরাকে রেস্ট দিয়ে দিল, কারণ আমাদের টপ দুজন পারফর্মার, এদেরকে নিয়ে তো কোনো প্রশ্ন থাকছে না, সেই জন্য এদের দুজনকে রেস্ট দিতে পারে, এবং এদের পরিবর্তে আর্শদীপ সিংকে নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে দেখা গেলো কুলদীপ যাদব কিন্তু প্লেইং 11-এ থাকবে। আরেকটা জিনিসও করতে পারে, রিঙ্কু সিংয়ের পরিবর্তে কিন্তু ওয়াশিংটন সুন্দরকেও প্লেইং 11-এর সুযোগ দিতে পারে, কারণ রিঙ্কু সিংয়ের ব্যাটিং খুব একটা আসছে না, ওই 8টা-10টা মতোই বল খেলতে পারছে। সেই ব্যাকআপটা কিন্তু ওয়াশিংটন সুন্দরও 8টা-10টা বল খেলে দিতে পারবে, তার আগে আকসার প্যাটেল ব্যাট করতে পারবে। তার ফলে ওয়াশিংটন সুন্দরের বলিংটা একটু টেস্ট করে নেওয়া হবে, যদি এমার্জেন্সি কিছু দরকার পড়ে
বা পরবর্তীকালে শ্রীলঙ্কায় খেলতে হয়। তো সেই জন্য কিন্তু ভারত এই দুটো ট্যাকটিক্যাল চেঞ্জেস বা এক্সপেরিমেন্টাল চেঞ্জেস কিন্তু করতে পারে। আর এবার কথা বলবো এই ম্যাচে আমাদের কী কী এক্সপেকটেশন থাকছে বা ভারতীয় প্লেয়ারদের থেকে আমরা কী কী এক্সপেক্ট করতে পারি এই ম্যাচে। তো দুটো জিনিস আমি কথা বলবো। প্রথম কথা হচ্ছে অভিষেক শর্মার রান। তো অভিষেক শর্মা দুটো ম্যাচ খেলেছে, এখনও পর্যন্ত কিন্তু বিশ্বকাপে তার খাতা খুলতে পারেনি, দুবারই 0 রান আউট হয়ে গেছে। তো অবশ্যই এক্সপেকটেশন থাকবে অভিষেক শর্মার ব্যাট থেকে যেন রান আসে এবং যেন একটা বড় সড়ো স্কোর আছে, যেটা তাকে সুপার এইটে গিয়ে বা পরবর্তীকালে সেমিফাইনাল খেললে সেখানে তাকে কনফিডেন্স দেবে। এবং আমি এটাই চাইবো যে অভিষেক শর্মা এবং তোমার ঈশান কিষান মিলে যেন অ্যাটলিস্ট মানে 6 ওভার পর্যন্ত খেলে যায়, 6 ওভার পর্যন্ত খেলুক, 60-70 রান, 70-80 রান করে যাক, তারপর আউট হয়ে যাক, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু এইটুকু এক্সপেকটেশন রাখতে পারি যেন দুজনে একসাথে 6 ওভার পর্যন্ত খেলতে পারে এবং তারপর দেখতে যাই যে ভারতের স্কোর কোন জায়গায় যেতে পারে এবং বোলারদের কী রিয়াকশন থাকে সেটা দেখার খুব একটা ইচ্ছা আছে। আর দ্বিতীয় যাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তিলক ভর্মাকে নিয়ে। তো তিলক ভর্মা গত 2-3টে ম্যাচেই কিন্তু 25 রান করেছে, ঠিক আছে, কিন্তু তাকে অতটা সন্দেহ লাগেনি। ওই রান আপ বল খেলেছে, 22 বলে 25, 23 বলে 25 এরকমই রান করেছে। অবশ্যই এক্সপেকটেশন তার কাছ থেকেও হাই থাকবে যেন একটা ভালো স্কোর তার কাছ থেকে পেতে পারি, মোটামুটি 50+ স্কোর, প্রায় ওই 27-28 বল খেলে 50+ স্কোর, এরকম একটা এক্সপেকটেশন তার কাছ থেকে রাখবো, যেটা আমাদের ভারতের টিমের জন্য অবশ্যই দরকার সুপার এইটে গিয়ে। তো অবশ্যই তার কাছ থেকে একটা হাই এক্সপেকটেশন থাকবে। তো ওভারঅল এই ছিল আজকে টিম নিউজ। তো প্লেইং 11 আমার মধ্যে কী হবে না, অভিষেক শর্মা, ঈশান কিষান, তিলক ভর্মা, সূর্যকুমার যাদব, দুবে, হার্দিক, রিঙ্কু, আকসার, বরুণ, বুমরা এবং আর্শদীপ। তো আমার মধ্যে এই হবে ভারতের প্লেইং 11। বাকি তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।